আজকে আমরা শিখব অবস্থান্তর মৌলের একটি বিশেষ ধর্ম, সেটা হচ্ছে তার জটিলায়ন ঘটন। অবস্থান্তর মৌলগুলো জটিলায়ন গঠন করে সন্নিবেশ বন্ধন দ্বারা। তো সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো জিনিস আসলে আগে জেনে রাখতে হবে। যে জিনিসটা হচ্ছে কি, জটিলায়ন কী জিনিস। এই যে আমরা এখানে লিখলাম জটিলায়ন ঘটন, এই জটিলায়ন কী জিনিস সেটাকে আমাকে জানতে হবে। তারপরে লিগেন্ড জানতে হবে, সন্নিবেশ সংখ্যা জানতে হবে বা সন্নিবেশ বন্ধন জানতে হবে। তারপরে সেটা আমরা অবস্থান্তর মৌলের জটিলায়ন দেখাইতে পারবো। তো তার আগে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অবস্থান্তর মৌল আসলে কি সেটা জানা। কি জানা? অবস্থান্তর মৌল আসলে কি জিনিস এইটা তো জানতে হবে, তাই না? অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌলেরই কতগুলো মৌল। তো সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া ফলো করতে হয়। ক্রাইটেরিয়াগুলো কি? অবস্থান্তর মৌল হওয়ার জন্য প্রথমে যেটা হতে হবে সেটা কি, ডি ব্লক মৌল হতে হবে। প্রথমে কি হতে হবে? ডি ব্লক মৌল। এটা 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এই ডি ব্লক মৌলসমূহের একটা সুস্থিত আয়ন থাকতে হবে। সুস্থিত আয়ন গঠন করে তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে সেকেন্ড কথা হচ্ছে কি, আমরা এখানে সুস্থিতায়ন তৈরি করব। 3 নাম্বার হচ্ছে সুস্থিতায়ন করার ফলে যদি তার ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস যদি তার ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস কি আংশিক পূর্ণ থাকে, দ্যাট মিন্স D1 to 9। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এটা আংশিক পূর্ণ। এই অবস্থাটা যদি থাকে, তার মানে আমরা দেখলাম যে 3টা কন্ডিশন আছে এখানে। কন্ডিশন বলতে ক্রাইটেরিয়া, যেটা আমি বলি আর কি, যে অবস্থান্তর মৌল চেনার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ডি ব্লক মৌলের মধ্যে, তারপরে তাদের সুস্থিতায়ন দেখতে হবে, তারপরে সেই সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাস সেটাকে আংশিক পূর্ণ কিনা, মানে ডিতে 1 থেকে 9 এই ইলেকট্রনগুলো আছে কিনা। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা থাকলেও হবে, 9টা থাকলেও হবে, 6টা থাকলেও হবে, সেটা কি হয়ে যাবে, অবস্থান্তর মৌল হয়ে যাবে। সো এই ক্রাইটেরিয়া ফলো করে আমরা আয়রনকে অবস্থান্তর মৌল করতে পারি। কিভাবে? ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, আয়রন কত নাম্বার? 26 নাম্বার। আমরা একটু শেষ দিকের ইলেকট্রন বিন্যাসটা করি। আয়রন 26 নাম্বার, তার মানে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d6, তাই না? 4s2 3d6। এখন দেখো তার এই ডিতে 6টা ইলেকট্রন আছে। সো আমাদের মনে হইতে পারে আয়রন একটা অবস্থান্তর মৌল, কারণ তার ডিতে 6টা ইলেকট্রন আছে। কিন্তু এই অবস্থান্তর মৌল যে সে হবে, সেটা আমাদের কি করতে হবে, সরাসরি আমরা ডিতে যে 6টা ইলেকট্রন আছে সেইটা দিয়ে আমরা নির্ধারণ করব। আমরা নির্ধারণ করব কি, ওই যে দেখো তার সুস্থিতায়ন দ্বারা। তাহলে প্রথমত তার ডিতে ইলেকট্রন আছে, সেই কারণে সে ডি ব্লক মৌল, মানে কন্ডিশন 1 সে ফিল আপ করে ফেলছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তার সুস্থিত আয়ন থাকতে হবে। ঠিক আছে, তো আমি কি এখানে এখনও সুস্থিত আয়ন গঠন করছি? করি নাই। তো যেহেতু সুস্থিত আয়ন গঠন করি নাই, তাহলে তার ইলেকট্রন বিন্যাসের দিকে এখন আমাকে তাকানো যাবে না। সেটা আংশিক পূর্ণ নাকি পূর্ণ নাকি অপূর্ণ, সেটার দিকে আমরা এখন খেয়াল করব না। আমরা যাব তার সুস্থিত আয়নে। এখন আয়রনের সুস্থিত আয়ন কি? আমরা যে কোনো একটা সুস্থিত আয়ন নিলাম, ধরো আয়রন 2+। ঠিক আছে, সেটাকে আমরা ফেরাস আয়নও বলে থাকি। আয়রন 2+-এর ক্ষেত্রে আয়রন থেকে কি হয়ে গেছে, 2টো ইলেকট্রন চলে গেছে। সুতরাং তার 4s ইলেকট্রন এই মুহূর্তে কি আছে, 0। তার 4s ইলেকট্রন আছে হয়ে গেছে কি, 0। কিন্তু তার ডি থেকে কোনো ইলেকট্রন যায় নাই, 3d6 রয়ে গেছে। যেহেতু সেটা আয়রন 2+, তার ডিতে এখনও 3d6 রয়ে গেছে। এইবার আমরা যাব কি, কোথায় যাব, তৃতীয় ক্রাইটেরিয়াতে। দেখো সেকেন্ড ক্রাইটেরিয়া আমি ফিল আপ করে ফেলছি, তার সুস্থিতায়ন তৈরি করছি। তৃতীয়টা কি ছিল, সুস্থিতায়ন করার পরে তার ইলেকট্রন বিন্যাস যদি আংশিক পূর্ণ থাকে। দেখো 3d6 হচ্ছে আংশিক পূর্ণ, কারণ এটা পূর্ণ না অপূর্ণ না, এবং এই রেঞ্জটা তুমি দেখো 1 থেকে 9-এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে। সুতরাং এখানে 6টা ইলেকট্রন আছে, সেটা 1 থেকে 9-এর মধ্যে। সুতরাং এইটা একটা অবস্থান্তর মৌল হবে। ঠিক আছে, কে হবে, আয়রন। এখন আয়রন যদি অবস্থান্তর মৌল হয়, তাহলে সে অবস্থান্তর মৌলের যে বিশেষ ধর্ম, যে জটিল আয়ন গঠন করে, এই যে এটার দিকে তাকাও, জটিল আয়ন গঠন করা, তাহলে সেটা সে করবে। এখন সে জটিল আয়ন আসলে কিভাবে গঠন করবে? জটিল আয়ন গঠন করার জন্য তার কি লাগবে? দেখো জটিল আয়ন গঠন করার জন্য মূলত লিগ্যান্ড লাগে। কি লাগে? লিগ্যান্ড লাগে। একটু দেখো ব্যাপারটা। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যারা
ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে। যারা কি করতে পারে? মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে তাদেরকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। যারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে সেই জিনিসটা দিতে পারে। তো কারা দিতে পারে? সেটা আয়ন হতে পারে, সেটা যৌগ হতে পারে। যদি তুমি আয়ন চিন্তা করো, ধরো সায়ানাইড, হ্যাঁ সায়ানাইড, এই যে ইলেকট্রন আছে, এই যে দেখো এখানে দুটো ইলেকট্রন আছে, সে এটাকে কি করতে পারবে? দিতে পারবে। তাহলে মানে সায়ানাইড একটা লিগ্যান্ড। আবার আমরা পানিকেও ধরতে পারি, H2O, পানির অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির অক্সিজেনের কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। সুতরাং পানিও একটা লিগ্যান্ড, সায়ানাইডও একটা লিগ্যান্ড। অনুরূপভাবে আমরা আরও কিছু লিগ্যান্ড নিতে পারি, যেমন অ্যামোনিয়া লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড। তো এইভাবে আমরা আসলে অনেকগুলো লিগ্যান্ড নিয়ে কথা বলতে পারি। সুতরাং আমরা আগে বুঝবো কি লিগ্যান্ড কি। লিগ্যান্ড হচ্ছে কি যারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে, সেটা আয়নও হইতে পারে, যৌগ হইতে পারে। তাহলে এই লিগ্যান্ডগুলো যে মুক্তজোড় ইলেকট্রন দিচ্ছে, তারা দিয়ে আসলে কি করে? দিয়ে আসলে তারা সন্নিবেশ বন্ধন গঠন করে। তারা কি করে? আসলে সন্নিবেশ বন্ধন গঠন করে। এখন সন্নিবেশ বন্ধনটা কি জিনিস অনেকেই হয়তো জানো না। সন্নিবেশ বন্ধন কি জিনিস? সন্নিবেশ বন্ধন হচ্ছে একটা অসম বন্ধন বলা যায়। সেটা কেন অসম আমি বলতেছি, কারণ এখানে দুটো পরমাণু বা মৌল যখন নিজেদের মধ্যে কি করে? বন্ধন গঠন করে, সেই বন্ধনকালে কোনো একটা পরমাণু দুটো ইলেকট্রনে দেয়, আরেকটা পরমাণু কোনো ইলেকট্রনই দেয় না। আবার খেয়াল করো, ধরো আমি অ্যামোনিয়াকে নিলাম, অ্যামোনিয়াকে আমি বললাম লিগ্যান্ড। এখন অ্যামোনিয়া দেখো একটা যৌগ, অ্যামোনিয়া একটা যৌগ, তার জারণ মান এই মুহূর্তে কী আছে? 0 আছে, ঠিক আছে। এখন সে যেহেতু এটা আয়নও না, সে কিন্তু চাইলে কি এখনও বন্ধন করতে পারবে, ঠিক আছে। আমরা জানি সাধারণত অ্যানায়ন ক্যাটায়নগুলো বন্ধন করে, কিন্তু অ্যানায়ন ক্যাটায়নের বাইরে কতগুলো যৌগ আসলে বন্ধন করতে পারে। কখন করতে পারে? সেটার জন্য ওই যে আমরা একটু আগে লিগ্যান্ড পড়লাম সেই জিনিসটা। তার মানে যাদের এই মুক্তজোড় ইলেকট্রন আছে, তারা চাইলে আসলে এক্সট্রা একটা বন্ধন করতে পারে। সেই বন্ধনটার নামই হচ্ছে কি? সন্নিবেশ বন্ধন। কিভাবে করে? এই মুক্তজোড় ইলেকট্রনটাকে কি করার মাধ্যমে? শেয়ার করার মাধ্যমে। এই মুক্তজোড় ইলেকট্রনটাকে কি করার মাধ্যমে? শেয়ার করার মাধ্যমে। যেহেতু মুক্তজোড় ইলেকট্রনকে শেয়ার করার মাধ্যমে করে, সেই কারণে এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, তুমি চাইলে এটাকে সন্নিবেশ বন্ধন বলতে পারো অথবা সন্নিবেশ সমযোজী বন্ধন বলতে পারো, ঠিক আছে। তাহলে সেটা কেন? মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে করছে, সেই কারণে। আচ্ছা, এখন দেখো, যদি এরা মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করে, তার মানে দুটি ইলেকট্রন এরা দিচ্ছে, তার মানে সে কাকে দিবে? যাকে দিবে তার কি হইতে হবে? খালি অরবিটাল থাকতে হবে। তার কি হইতে হবে? কি? খালি অরবিটাল থাকতে হবে। খালি অরবিটাল। তাহলে এখন আমরা আমরা কি করব? দেখো, এই অ্যামোনিয়া অথবা ওই যে ওখানে সায়ানাইড ছিল অথবা এই যে পানি ছিল, ওরা কি করে? তাদের এই মুক্তজোড় ইলেকট্রনগুলো শেয়ার করে কোথায়? কোনো একটা যৌগের সাথে অথবা কোনো একটা মৌলের সাথে বা পরমাণুর সাথেও আমরা বলতে পারি। সেটা ধাতুও হতে পারে, ঠিক আছে। যেমন আয়রন একটা ধাতু, এই যে আমরা এখানে পড়তেছি আয়রন, এই আয়রন হচ্ছে একটা ধাতু। আয়রনের সাথে তারা শেয়ার করতে পারবে, তারা চাইলে অন্য কোনো যৌগের সাথেও শেয়ার করতে পারবে, ঠিক আছে। সেই যৌগেতে কি থাকতে হবে বা সে ধাতুতে কি থাকতে হবে? খালি অরবিটাল থাকতে হবে। তাহলে দেখো, একদম ক্লিয়ারলি বুঝো সন্নিবেশ বন্ধন কখন গঠন হবে। সন্নিবেশ বন্ধন হচ্ছে একটা অসম বন্ধন, সেখানে একটা লিগ্যান্ড থাকবে অথবা একটা দাতা পরমাণু বা দাতা যৌগ থাকবে, যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে। এক জোড়া ইলেকট্রনকে আমরা একসাথে কি বলি? মুক্তজোড় ইলেকট্রন করি। সুতরাং সে মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করবে। কার সাথে করবে? অন্য কোনো যৌগের সাথে হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো ধাতুর সাথে হতে পারে, যাদের কি থাকবে? খালি অরবিটাল থাকবে, ঠিক আছে। সো যেহেতু খালি অরবিটাল, তার মানে তাদের কোনো ইলেকট্রন নাই, ওই ধাতু বা যৌগের কোনো ইলেকট্রন নাই, এবং পুরাটা ইলেকট্রন কে দেয়? লিগ্যান্ড দেয়, বা যে এই অ্যামোনিয়া, এই যে পানি অথবা সায়ানাইড, এরা দেয়। সেই কারণে এটা আসলে একটা অসম বন্ধন। কোনো একটা পরমাণু দুটো ইলেকট্রনই দিচ্ছে বা যৌগ দুটো ইলেকট্রনই দিচ্ছে, আর অপরটা কোনো ইলেকট্রনই দিচ্ছে না। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই অ্যামোনিয়া, সায়ানাইড এবং পানি কি করে?
আয়রনের সাথে এই আয়রন 2+ সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, এই সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এখানে একটা যৌগ তৈরি হবে, যে যৌগটা একটু জটিল, সেই কারণে আসলে এদেরকে বলা হয় কি জটিল যৌগ। তার মানে এইখানে কি হবে, অ্যাকচুয়ালি এই সায়ানাইডটা ধরো, বা এই সায়ানাইডটা গিয়ে এই আয়রন 2+-এর সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। কিভাবে গঠন করবে একটু খেয়াল করো। সায়ানাইডের যেহেতু ইলেকট্রন আছে, এই যে সায়ানাইডের ইলেকট্রন আছে, সে কি করবে তাহলে আয়রনের ফ্রি বা খালি অরবিটাল সে খুঁজবে। তো আয়রনের খালি অরবিটাল কি, আমরা আয়রন 2+-এর যদি ইলেকট্রন বিন্যাসটা আরেকটু ক্লিয়ারলি দেখি, আর একটু ভেঙে ভেঙে দেখি, দেখো তার 3d6, মানে ডিতে কয়টা আছে, 6টা ইলেকট্রন আছে। সুতরাং আমরা ডিটাকে কি করলাম, একটু বক্স ভিউতে করে নিলাম। বক্স ভিউতে করে নিলাম। এখানে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তার মানে এখানে 2টো ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 6টা ইলেকট্রন। কারণ ডি এর সমশক্তির অরবিটাল কয়টা, 5টা। এক একটার নাম কি, যেমন এটার নাম হচ্ছে 3D কি বলবো XY, তারপরে 3D YZ, তারপরে কি বলবো 3D ZX, পরেরটা কি 3D x² - y², আর লাস্ট হচ্ছে 3D Z²। সুতরাং এখানে 5টা সমশক্তির অরবিটাল আছে। যারা জানো না আবার শিখে রাখো। প্রথমটার নাম 3D XY, পরেরটা 3D YZ। 3 বলতে এখানে আসলে ওই যে তৃতীয় কক্ষপথ থাকার কারণে মূলত নাম হচ্ছে DXY, DYZ, DZX, DX² - y² এবং DZ²। এই 5টা সমশক্তির অরবিটাল এখানে রয়ে গেছে। ঠিক আছে, এই 5টা সমশক্তির অরবিটাল। তারপরে দেখো কি আছে, যেহেতু আমরা আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস করতেছি, তার 3D লিখে ফেললাম। এবার রয়ে গেছে তার 4s। তার মানে কি 4s-এ কি এখন কোনো ইলেকট্রন আছে না, নাই। আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস এখানে আবার একটু খেয়াল করো, তার 4s-টা কী ছিল, সম্পূর্ণ খালি ছিল। কারণ 4s-এর ইলেকট্রনগুলোই সে কী করছে, দিয়ে ফেলছে, তার কারণে সে আয়রন 2+ হয়ে গেছে। সুতরাং 4s-টা তার খালি। এবং চতুর্থ কক্ষপথ যদি থাকে তাহলে 4p কি থাকবে না, অবশ্যই 4p থাকবে। তার মানে তার 4pও এই মুহূর্তে কি আছে, খালি আছে, কোনো ইলেকট্রন নাই। তাহলে আমরা এখান থেকে দেখলাম আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস আসলে তার 3Dতে 6টা ইলেকট্রন থাকে, 4s-এ কোনো ইলেকট্রন থাকে না, এবং 4p-তেও কোনো ইলেকট্রন থাকে না। তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে 4s এবং 4p তার এখানে কি আছে, খালি আছে। তার মানে দেখা যাচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস করার ফল আমরা যেটা দেখলাম, আয়রনের আসলে অরবিটাল খালি থাকে। তাহলে সেই খালি অরবিটালে এই যে সায়ানাইড, সে কি করে, লিগ্যান্ড, সে তার মুক্তজোড় ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। তার মুক্তজোড় ইলেকট্রন এই জায়গাগুলোতে কি করে, শেয়ার করে। এই যে এই জায়গাগুলোতে শেয়ার করে, বুঝছো, এই জায়গাগুলোতে শেয়ার করে। শেয়ার করার মাধ্যমে সে কি করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন, এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এই আয়রন মানে মেটাল, তার মেটালের যে আয়রনটা তো মেটাল না, ধাতু, এই ধাতুর আয়নগুলো লিগ্যান্ডের সাথে এই সন্নিবেশ বন্ধনগুলো গঠন করার মাধ্যমে একটা জটিল আসলে যৌগ তৈরি করে। সুতরাং এই বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতেই হবে আমাদেরকে। এখন দেখো, যেহেতু আমরা বের করে ফেলছি যে আয়রন 2+-এর কী আছে, খালি অরবিটাল আছে, এবং সায়ানাইডের কী আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, বা সায়ানাইডের ইলেকট্রন আছে যেটা সে দিতে পারে। সুতরাং আয়রন 2+ এবং সায়ানাইড এখন নিজেদের মধ্যে কী করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। আমরা একটু আরেকবার একটু ক্লিয়ারলি খেয়াল করি যে আয়রন 2+ তার ইলেকট্রন বিন্যাস কী ছিল, তার ইলেকট্রন বিন্যাস 3Dতে কয়টা ছিল, 6টা ইলেকট্রন ছিল। হ্যাঁ, তাহলে 3Dতে আমি একটু 6টা ইলেকট্রন, এই যে 1 2 3 4, মানে 3Dতে 6টা ইলেকট্রন ছিল। ওকে, তার 4s কি ছিল, খালি ছিল, এবং 4p খালি ছিল। ওকে, এটা তার 3D, এটা তার 4s, এটা হচ্ছে তার 4p। এখন দেখো, এখন এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো কি, এই যে এরা লিগ্যান্ড, এদের মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এদের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, বুঝছো, ইলেকট্রন একটু ডেনসিটি বেশি, কারণে এদের যে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এই লিগ্যান্ডগুলো যখন এই মেটালের কাছে চলে আসে, তখন লিগ্যান্ড কি করে, এই মেটালের ডি অরবিটালটাকে কি করে, ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে। তাহলে এই লিগ্যান্ডটা যখন এই মেটালের কাছে আসবে, তখন মেটালের ডি অরবিটালটাকে কী করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার।
বিকর্ষণ করলে কি হয় দেখো, বিকর্ষণ করলে এই লিগ্যান্ডের ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে, মানে তাদের যে বিজোড় ইলেকট্রন ছিল কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বিজোড় ইলেকট্রন কি হয়ে যাবে, এখন জোড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো ঘটনাটাই ঘটে কার কারণে, লিগ্যান্ডের কারণে। লিগ্যান্ড মেটালের কাছে আসলো, মেটালের ডি অরবিটালেরকে সে কী করলো, বিকর্ষণ করলো। বিকর্ষণ করার ফলে মেটালের ডি অরবিটালে যেই বিজোড় ইলেকট্রন আছে সেগুলা একসাথে জোড় হয়ে যাবে এখন। ঠিক আছে, তাহলে এখন বিজোড় ইলেকট্রনগুলো যদি জোড় হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন ঘটে একটু খেয়াল করো। এইখানে এখন ডিতে কয়টা ছিল, 5টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন ছিল। তাহলে এখানে আগে থেকে 2টো ইলেকট্রন ছিল, তাহলে এই দুটো এখন একটা জোড় হয়ে যাবে, আর এই দুটো একটা জোড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6টা ইলেকট্রন দেখা এখন জোড় হয়ে গেছে, সুতরাং এই দুটো এখন কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। কার, আয়রনের। সেটা কেন, লিগ্যান্ডের কারণে। এখন এই খালি দুটোর মধ্যে লিগ্যান্ড কি করবে, তার যেই মুক্ত যে ইলেকট্রন আছে সেটা শেয়ার করার মাধ্যমে সেখানে সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলবে। সুতরাং সে কী করবে, এখানে সন্নিবেশ বন্ধন গঠন করবে। সায়ানাইড আসলো, সায়ানাইড আসলো, এগুলোর মধ্যে তারা কি করলো, সন্নিবেশ বন্ধন গঠন করে ফেললো। আবার কোথায় করলো, 4s-এ করলো। 4s, এটা 3D ছিল 4s, 4sও সায়ানাইড কী করলো, এখন সন্নিবেশ বন্ধন গঠন করে ফেললো। তারপরে তার দেখো 4p খালি ছিল, 4pতেও সেম সন্নিবেশ বন্ধন গঠন করে ফেললো সায়ানাইড এসে। প্রতিটাতে একটা করে সায়ানাইড দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে টোটাল সায়ানাইড এখানে কয়টা দাঁড়ালো, 6টা সায়ানাইড হয়ে গেল। তার মানে দেখা গেল একটা আয়রন 2+-এর সাথে, মানে ফেরাস আয়নের সাথে সায়ানাইড কয়টা হয়ে গেল, 6টা। টোটাল কয়টা, 6টা সায়ানাইড এখানে দেখো। ঠিক আছে, তাহলে এই সায়ানাইডগুলো এখন কী করলো, 6টা সায়ানাইড তাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 6টা দেখো ভিন্ন ভিন্ন অরবিটালের সাথে সে কী করছে, শেয়ার করার মাধ্যমে একটা যৌগ গঠন করছে। সেই যৌগটা আসলে জটিল যৌগ। হ্যাঁ, এখানে একটা আয়ন তৈরি হয়, সেটা আসলে একটা জটিল আয়ন। আচ্ছা, তো জটিল আয়নে যে জিনিসগুলো লাগে সেটা প্রথমে বলছি লিগ্যান্ড লাগে, তারপরে একটা বলছি যে লিগ্যান্ডের পরে সন্নিবেশ সংখ্যা ব্যাপারটাও একটু মনে রাখতে হয়। কী ব্যাপারে মনে রাখতে হবে, সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে, তো সন্নিবেশ সংখ্যা এখানে আসলে কত, একদমই ইজি একটা ব্যাপার। সন্নিবেশ সংখ্যা হচ্ছে এই লিগ্যান্ডগুলো যতটা বন্ধন করে, লিগ্যান্ডগুলো কী করে, যতটা বন্ধন করে সেটাই তার সন্নিবেশ সংখ্যা, আলাদা কোনো কিছু না, কারণ এগুলো সন্নিবেশ বন্ধনের হিসাব। তো লিগ্যান্ডগুলো সন্নিবেশ বন্ধন এখানে কয়টা করছে দেখো, 1 2 3 4 5 6, তার মানে সন্নিবেশ সংখ্যা কত এখানে, 6। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, জটিল আয়ন গঠন করে ফেললাম। এখন জটিল আয়ন গঠন করলে যেটা করতে হয়, যে জটিল আয়নকে লিখে দেখাইতে হয়। পরীক্ষার হলে যখন তুমি করবা সেটাকে লিখে দেখাইতে হবে, তার সংকরণের কথা বলতে হবে, তার গঠনের কথা বলতে হবে। তো দেখো প্রথমে আমরা আসি তাহলে তার সংকরণ। এখানে সংকরণ কত এই জটিল যৌগ গঠনকালে, তাই না? সংকরণ কত, খুবই সোজা সংকরণ হিসাব করবা যে কয়টা কোন অরবিটালে বন্ধন গঠন করছে। দেখো এখানে ডি অরবিটালে বন্ধন গঠন করছে কয়টা, 2টো, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে রাখবো D2। ডি অরবিটালে কয়টা করছে, 2টা করছে, যে একটা 2টা। তারপরে সে কোথায় গেছে, এস অরবিটালে, তার মানে সেটা এস লিখবা। তারপরে পিতে সে 3টা বন্ধন গঠন করছে, তার মানে P3, পিতে 3টা, P3। সুতরাং এটা সংকরণ দাঁড়ালো কি, D2sp3। তাহলে আমরা দেখলাম আয়রন 2+-এর সাথে আয়রন 2 একটা কি সন্নিবেশ, একটা অবস্থান্তর মেটাল। এই অবস্থান্তর মেটালের সাথে সায়ানাইড লিগ্যান্ডটা 6টা বন্ধন গঠন করার মাধ্যমে যে যৌগটা গঠন করলো, যে জটিল যৌগটা গঠন করলো, সেখানে সংকরণ দাঁড়ালো কি, D2sp3। ঠিক আছে, আচ্ছা, সংকরণের পরে আমরা বলছি কি, জটিল যৌগ কীভাবে লিখে সেটা শিখবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা এখন কি শিখবো, কিভাবে লিখে, তাই না? এখন দেখো, সো কীভাবে লিখে জটিল যৌগ। জটিল যৌগ লেখার জন্য তুমি প্রথমে কি করবা, মেটালটা লিখবা। মেটালটা কে ছিল, আয়রন। মেটালকে এখানে আয়রন। তারপরে দেখো আয়রনে কিন্তু আয়ন এখানে লেখা যাবে না। হ্যাঁ, জটিল যৌগ গঠনকালে প্রথমে যখন তুমি মেটাল লিখবে এখানে আয়ন লিখবা না। এটা আয়ন ছিল কিন্তু এটা 2+ ছিল, আয়রনটা কি ছিল, 2+ ছিল, তাহলে সেটা আমরা লিখবো না। সেটা আমরা এখন কি করবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে কি ছিল,
লিগেন্ডটা কে ছিল? সায়ানাইড ছিল, সেই সায়ানাইডের নামটা লিখবো। তাহলে কি লিখলাম? CN, হ্যাঁ, সায়ানাইডের নাম লিখবো। তারপরে সায়ানাইডের সংখ্যা লিখবো, একটু নিচে করে ব্র্যাকেটটা ক্লোজ করব। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো কয়টা ছিল? সায়ানাইড ছিল 6টা। আমি এই সায়ানাইডেরও কিন্তু কি লিখি নাই? আয়ন লিখি নাই। সায়ানাইড অ্যানায়ন ছিল, তাই না? সায়ানাইড একটা অ্যানায়ন। এই যে আয়নটা কিন্তু আমি এখানে লিখি নাই, এখানে শুধু CN লিখছি। কেন CN লিখছি সেটাও আমরা বলবো। তাহলে প্রথম আমরা কি লিখবো? মেটালটা লিখবো। মেটালের পরে তার লিগেন্ডের নাম লিখবো। লিগেন্ড কয়টা আছে সেটা লিখবো। লিগেন্ড এখানে আছে কয়টা? 6টা। তারপরে আমরা যেটা কি করব, একটা থার্ড ব্র্যাকেট দিব। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে একদম উপরে কর্নারে তার কি করব? টোটাল আয়নটা লিখব। তাহলে এখানে টোটাল আয়ন কত? 4-। এই জিনিসটাই আসলে এখানে একটু বুঝার আছে। টোটাল আয়ন 4- কীভাবে? দেখো, টোটাল আয়নটা এখানে যখন লিখবা তখন তোমাকে কাউন্ট করতে হবে। দেখো, আয়রনের কি ছিল? 2+ ছিল। আমাদের মেটাল ছিল আয়রন, আয়রনের কি ছিল? 2+ ছিল। সায়ানাইড হচ্ছে একটা সায়ানাইডের জন্য একটা কি? মাইনাস। তো আমাদের সায়ানাইড টোটাল কয়টা ছিল? ওই যে সন্নিবেশ সংখ্যা থেকে আমরা জানি 6টা। তাহলে 6টার জন্য মাইনাস কয়টা হয়ে গেছে? -6। তার মানে আয়নের মানে এখানে আমার -6, কিন্তু পজিটিভ আয়ন কত ছিল? +2। তো আমরা যখন এটাকে কাটাছিড়া করবো, -6 +2 কী থাকবে? -4 থাকবে না? -4 থাকবে না? ওই যে আমি এখানে লিখে রাখছি -4, ঠিক আছে, বা 4- লিখলাম এখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের জটিল আয়ন। প্রথমে কি করতে হবে? মেটালটা লিখবা, তারপরে তার সাথে যে লিগ্যান্ড আছে সেটা লিখবা, লিগ্যান্ডের সংখ্যা কত সেটা লিখবা, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। আর থার্ড ব্র্যাকেটে আমরা পুরাটাকে মার্ক করে ফেলবো। তারপরে উপরে করে কি করব? তার আয়নের হিসাব লিখবো। এইটা হচ্ছে জটিল আয়ন, ঠিক আছে? এইটা হচ্ছে কি? জটিল আয়ন। আচ্ছা, এই জটিল আয়ন যে এখন গঠন করলাম, এখন কি করতে হবে? জটিল আয়ন গঠন করার পরে এটা নামকরণ করতে হবে। সুতরাং আমাদের পরের কথাটা কি চলে আসলো? নামকরণ চলে আসলো, ঠিক আছে? পরের কথাটা নামকরণ। আচ্ছা, তাহলে এখানে দেখো নামকরণটা কি দাঁড়াচ্ছে? জটিল যৌগ গঠনকারে একটু নামগুলো চেঞ্জ হয়ে যায়, একটু ভিন্ন ভিন্ন নাম হয়ে যায়। যেমন এটাকে এতক্ষণ আমরা সায়ানাইড বলছিলাম, এটা কি ছিল এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম? এটাকে সায়ানাইড। কিন্তু জটিল যৌগ গঠনকালে এটার নাম হবে সায়ানো। হ্যাঁ, সাপিক্স এবং প্রেপিক্স যে কথাগুলো আছে ওই অনুসারে, ঠিক আছে, এইটা নাম হয়ে যাবে সায়ানো। হ্যাঁ, তাহলে আমরা সায়ানো এখানে লিখব। তো সায়ানাইডগুলো কয়টা বন্ধন করছে? দেখো, সন্নিবেশ সংখ্যা ছিল 6, তাহলে 6কে আমরা কি লিখি? হেক্সা। 6কে আমরা কি লিখি? হেক্সা লিখি। তাহলে হেক্সা কয়টা আছে? 6টা। তার 6টা আছে, কি আছে? নাম কি? সায়ানাইড। সুতরাং এটার নাম হয়ে যাবে সায়ানো। তাহলে আমরা কি বলবো? হেক্সা সায়ানো। এবং এইটা হচ্ছে আয়রন 2+ ছিল। আয়রন কি ছিল? 2+ ছিল। জটিল যৌগে আয়রন 2+টাকে আমরা ফেরেট লিখি, ঠিক আছে? তাহলে কি লিখব? ফ্যারেট লিখব। হ্যাঁ, তারপরে দেখো আয়রন 2+ মানে যোজনী কত? 2, তাই না? তার মানেই আমরা আবার একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে রোমান হরফে 2 লিখব। তারপরে সেটা একটা আয়ন রয়ে গেছে, সে কারণে আমরা এখানে একটা আয়ন লিখব। তাহলে এই হচ্ছে আমাদের নামকরণ, হেক্সা সায়ানো ফেরেট আয়ন, ঠিক আছে? একটা ফার্স্ট ব্র্যাকেটে 2 থাকবে। ওকে, যদি কখনো এই মেটালের নাম মনে না থাকে, তখন তোমরা চাইলে হেক্সাসায়ানো এইভাবে লিখে দিবা, ঠিক আছে? আয়রন লিখবা, তারপরে 2, হ্যাঁ, আয়ন। যদি কখনো মনে না থাকে, হ্যাঁ, যে আয়রন 2+-এর ক্ষেত্রে আমাদের ফেরেট বলা হয়, সেটা মনে না থাকলে এইভাবে লিখে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? সংকরণ শিখলাম, তারপরে সেটাকে কিভাবে লিখে সেটা শিখলাম, তারপরে তার নামকরণ শিখলাম। এখন আমাদের ছোট্ট একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কি? তার গঠন বা স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে আমরা কি এখনও তার গঠন লিখছি? গঠন লিখি নেই। জটিল যৌগে কি করতে হবে? আমার তার গঠন লিখতে হবে। তো গঠনের জন্য আমরা কি করব? প্রথমে মাঝখানে আমরা কী দিব? আয়নটা দেব। আয়নটাকে আয়রন 2+। সে কী করছে? 6টা বন্ধন করছে, সন্নিবেশ বন্ধন। কার সাথে? সায়ানাইডের সাথে। সুতরাং আমরা 6টা সন্নিবেশ বন্ধন এখানে দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে এক্স্যাক্টলি স্ট্রাকচারটা আসলে এখন দেখাইতে হয় না। হ্যাঁ, এইটা তোমরা একটু আপার লেভেলে গেলে হয়তো এই জিনিসটা দেখাইতে হবে, তবে ইন্টারমিডিয়েট লেভেলে তোমাকে এক্স্যাক্টলি স্ট্রাকচারটা দেখাইতে হয় না, কিন্তু তোমাকে এই জিনিসগুলো দেখাইতে হবে। যেমন এটা ছিল কি? সায়ানাইড। সুতরাং আমরা সায়ানাইডগুলো এখানে
লিখে ফেলবো সাইনাইড লিখে বলবো। আমি কয়টা সাইনাইড লিখলাম? 6টা, ঠিক আছে। তোমরা জাস্ট এইভাবে একটু দেখিয়ে দিলে হবে। এখন এখানে সাইনাইড কয়টা লিখলাম আমরা? 6টা। কার সাথে বন্ধন করছে? আয়রন 2+-এর সাথে। দেখো আমরা এখানে একটা অ্যারো ইউজ করছি, এই যে প্রত্যেকটাতে একটা করে কি করছি? অ্যারো ইউজ করছি। অ্যারো মানে কি? অ্যারো হচ্ছে সন্নিবেশ বন্ধন, তো অ্যারো দিয়ে দেখাইতে হয়, ঠিক আছে। সন্নিবেশ বন্ধন কী দ্বারা দেখাবো আমরা? অ্যারো দিয়ে দেখাবো। তো অ্যারো দিয়ে দেখানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে সন্নিবেশ বন্ধনটা, অ্যারোটা আসলে কোন দিকে থাকবে। আমরা কি এই ডান দিকে অ্যারো দিব, বাম দিকে অ্যারো দিব? সেটা না, সেটা হচ্ছে অ্যারো সবসময় দাতা গ্রহীতার দিকে দেয়। অ্যারো সবসময় কী দিবে? দাতা গ্রহীতার দিকে রাখবে। তাহলে আমাদের কি করতে হবে? দাতা থেকে গ্রহীতা। সুতরাং তোমরা জানো যে সায়ানাইড হচ্ছে দাতা, গ্রহীতাকে আয়রন ছিল, সেই কারণে অ্যারোটা কার দিকে থাকবে? এই যে আয়রনের দিকে থাকবে। তাহলে এই জায়গাটা একটু মনে রাখবা, অ্যারো সবসময় দাতা গ্রহীতার দিকে রাখবে, সেই কারণে আমরা সায়ানাইড আয়রনের দিকে অ্যারোটা দিল, ঠিক আছে। যদি উল্টো করে আয়রন থেকে সায়ানাইডের দিকে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, যখন আমাদের বন্ধন 8টা হয় তখন সেই ঘটনার নাম হয় অষ্টতলকীয়। কি নাম হয়? অষ্টতলকীয়, ঠিক আছে। যখন আমাদের কি হবে? কয়টা হবে? 6টা হবে। যখন বন্ধন 6টা হবে সেটার নাম হবে কি? অষ্টতলকীয়। তাহলে তোমরা এই নামটাও লিখতে হবে। সুতরাং আমরা যখন অবস্থান্তর মৌলের কি করব? জটিলায়নটা শিখব। শেখার জন্য আমাদেরকে কতগুলো জিনিস আগে জানতে হবে। কি এক এক করে আমরা বলি। কি জানবো আমরা? প্রথমে জানবো জটিলায়ন আসলে কি জিনিস, তারপরে অবস্থান্তর মৌল আসলে কারা, তারপরে সন্নিবেশ বন্ধন কি, সন্নিবেশ সংখ্যা কি, তারপরে আমরা শিখব যে কোথায় অবস্থান্তর মৌলটা হয়, মানে মেটালের সাথে। মেটালের কোথায় হয়? যেখানে মেটালের খালি অরবিটাল থাকে। কে করে? লিগেন্ড করে। তাহলে লিগেন্ড সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপরে এই পুরো ঘটনা কি কিসের মাধ্যমে ঘটে? সন্নিবেশ বন্ধন ঘটনার মাধ্যমে ঘটে। সেই জিনিসটা দেখানোর পর আমরা তার সংকরণের কথা বলবো। সংকরণ হচ্ছে যেই অরবিটালে তারা অংশগ্রহণ করছে, মানে বন্ধন গঠন করছে, সেই অরবিটালে গুলোর নাম এবং সেখানে কয়টা বন্ধন গঠন করছে। যেমন এখানে ডিতে 2টো ছিল, এসে একটা, পিতে 3টা, সে কারণে D2sp3 লিখলাম। তারপরে জটিল যৌগের নামটা আমরা কীভাবে লিখবো সেইটা শিখলাম। তারপরে হচ্ছে তার গঠন কি হবে, নামকরণ কি হবে, এই জিনিসগুলো আমরা আইডিয়া নিয়ে নিলাম। তাহলে এই পুরো ব্যাপারটা থেকে আমরা যে জিনিসটা জানলাম যে অবস্থান্তর মৌলকে আয়রন 2+, অবস্থান্তর মৌল আয়রন 2+ কী করে? বিশেষভাবে কিছু যৌগ গঠন করে। সেই যৌগগুলোর নামে হচ্ছে জটিল যৌগ, ঠিক আছে। যেহেতু আমরা এখানে আয়ন দেখালাম পুরাটাতে, এই যে এখানে দেখো পুরাটাতে আয়ন দেখালাম, সে কারণে এটাকে আমরা তখন বললাম কি? জটিল আয়ন। ওকে।